আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ শনিবার, আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ। তাই আমি প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আজকে আমি তিনটি ভিন্ন সেক্টরে তিনটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তো যাই হোক, নতুন সরকার আসার সাথে সাথে মার্কেট যেভাবে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীরা যেভাবে প্রত্যাশা করেছিল যে যেভাবে মার্কেট বৃদ্ধি পাবে, ঠিক সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, বা মার্কেট কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ মার্কেট দেখা যাচ্ছে যে অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে এবং গত সপ্তাহে দেখা গেছে যে মার্কেট 5 দিনের ভিতরে 4 দিনে মার্কেট পতন হয়েছে। তো যাই হোক, মার্কেটে হয়তো বা সামনে অল্প অল্প করে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। তো এখন আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তা হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। তো আমরা যদি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেঘনা পেট্রোলিয়াম গত দিন 209 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে। অপরদিকে আমরা যদি মেঘনা পেট্রোলিয়ামের গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরের ভিতরে 198 টাকা 60 পয়সা ছিল সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস ছিল 239 টাকা 90 পয়সা। আমরা যদি মেঘনা পেট্রোলিয়ামের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেঘনা পেট্রোলিয়াম মূলত দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় একটা স্টেবল প্রাইসের মধ্যে ছিল, অর্থাৎ প্রায় 200 টাকার কাছাকাছি, এবং দেখা যায় যে আরো অনেক আগে 150 এবং 150 টাকাও লেনদেন হয়েছে। এরপর কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাচ্ছে যে 211-12 টাকাও লেনদেন হয়েছে। এখন যেই পর্যায়ে রয়েছে সেটা আমি মনে করি তার মোটামুটি হাইয়েস্ট ভ্যালুতেই রয়েছে। তো আমরা যদি মেঘনা পেট্রোলিয়ামের ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেঘনা পেট্রোলিয়াম মূলত দেখা যাচ্ছে 400 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে। অপরদিকে তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে 108 কোটি টাকা এবং তাদের মোটামুটি ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ প্রায় 291 কোটি টাকা তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে, যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। অর্থাৎ কোম্পানি তাদের এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার তাদের মধ্যে উক্ত রিমেনিং ক্যাপাসিটি গুলো স্টক ডিভিডেন্ড আকারে ঘোষণা করার সক্ষমতা তাদের রয়েছে। তো যাই হোক, আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে তাতে কোনো শেয়ার নেই। অপরদিকে গভর্নমেন্ট, ইনস্টিটিউট এবং ফরেন পাবলিক এই সকলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মেঘনা পেট্রোলিয়াম মূলত আমরা সবাই জানি যে এটা একটি সরকারি শেয়ার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারের কাছে প্রায় 58.67% শেয়ার তাদের দখলে রয়েছে। অপরদিকে ইনস্টিটিউশনের কাছে প্রায় 33.64% শেয়ার রয়েছে। ফরেন ইনভেস্টরও এখানে দেখা যাচ্ছে যে 0.04%। অপরদিকে জেনারেল পাবলিক যারা রয়েছে তাদের কাছে 7.65% শেয়ার রয়েছে। তো দেখা যাচ্ছে কিছুদিন আগে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারের পরিমাণ বেশি ছিল, কিন্তু ইনস্টিটিউশন দেখা যাচ্ছে যে প্রায় মার্চ থেকেই তাদের শেয়ার দখল বাড়িয়েছে। যাই হোক, এটা একটি গ্রিন সিগন্যাল বলে আমি মনে করি, যে অর্থাৎ সামনে কোম্পানি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে বা মূল্যের সামান্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা মেঘনা পেট্রোলিয়ামের ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স গুলো দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস ছিল 27 টাকা 22 পয়সা। অবদিকে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে তাদের 211 টাকা 23 পয়সা। তো যাই হোক, এটি খুবই ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালুর দিক থেকে যদি কোম্পানিটিকে অ্যানালাইসিস করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা খুবই স্ট্রং একটি শেয়ার। অর্থাৎ তাদের ইপিএস ও খুবই ভালো এবং নেট অ্যাসেট ভ্যালু যা বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী একটি ভালো পজিশনে রয়েছে। আমরা যদি মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেঘনা পেট্রোলিয়ামে মূলত 2020 সালে 150% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সালে 150, 22 সালে 150 এবং 23 সালে 160% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অবদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে নেট অ্যাসেট ভ্যালু 148 টাকা, 159, 174 এবং 198 টাকা। অপরদিকে যদি আমরা ইপিএস দেখি, দেখা যাবে যে 28 টাকা 45 পয়সা, 26 টাকা 7 পয়সা, 29 টাকা 25 পয়সা, 40 টাকা 86 পয়সা। অর্থাৎ এখানে যেটা লক্ষণীয় যে তাদের মূলত নেট অ্যাসেট ভ্যালু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে যেটা আমরা দেখলাম যে 200 টাকার উপরে রয়েছে, অর্থাৎ 211 টাকা 23 পয়সা। অর্থাৎ তাদের নেট অ্যাসেট ভ্যালু আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং একটা গ্রোথ লেভেল ভালো রয়েছে। অপরদিকে ইপিএস এর পরিমাণও তাদের মোটামুটি ভালো। তো যাই হোক, যেহেতু আমরা বর্তমান মার্কেটের সাথে একটু অ্যানালাইসিস করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান 209 টাকা 10 পয়সা এটি ট্রেড হচ্ছে। তো আমি মনে করি যে উক্ত কোম্পানির শেয়ারটি অর্থাৎ 200 টাকার কাছাকাছি বা 205 টাকা থেকে 200 টাকার মধ্যে পারচেজ করা যায়, সেক্ষেত্রে এখান থেকে ভালো পরিমাণে একটা গেইন করা সম্ভব। এবং এখানে মনে করি এই ফান্ডামেন্টাল খুবই ভালো, এর ফান্ডামেন্টাল, সেহেতু এখানে ঝুঁকির পরিমাণ মোটামুটি অনেকটাই কম এবং সামনে আসন্ন ডিসেম্বরের মধ্যে আমি মনে করি কোম্পানি
ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড ঘোষণা করবে, সেখান থেকে ক্যাপিটাল গেইনের পাশাপাশি ভালো পরিমাণে রেভিনিউ গেইন করা সম্ভব হবে, অর্থাৎ ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড পাওয়া পসিবল হবে। এবং যখনই তারা ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করবে তখন তাদের প্রায় সামান্য হলেও বৃদ্ধি পাবে বলে মনে করা হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে 2 থেকে 5 টাকা বা 10 টাকা পরিমাণ এখান থেকে গেইন করা সম্ভব। তো আমরা পরিশেষে যেটা বলতে পারি যে কোম্পানিটির বর্তমান মার্কেট প্রাইস তাদের নেট অ্যাসেট ভ্যালু তুলনায় মোটামুটি সামঞ্জস্য পর্যায়ে রয়েছে, এবং তাদের যে ইপিএস রয়েছে সেটা খুবই আউটস্ট্যান্ডিং একটা ইপিএস, এবং তারা মোটামুটি পারফরমেন্স খুবই ভালো। তো যাই হোক, আপনারা যারা চান কোম্পানিকে দেখতে পারেন। তো যাই হোক, এখন আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো তা হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ ওয়ালটন গতদিন আমরা দেখেছি যে ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাই এই কোম্পানিটা নিয়ে আমি সামান্য পরিমাণে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমরা যদি ওয়ালটন হাইটেকের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটন 675 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে। তো আমরা যদি ওয়ালটনের গত 1 বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটন 428 টাকা 90 পয়সা থেকে 1047 টাকা 70 পয়সা মূলত লেনদেন হয়েছে। বর্তমানে 675 টাকা, অর্থাৎ একটি মিড রেঞ্জে অবস্থান করছে। যদি ওয়ালটনের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটন মূলত দেখা যাচ্ছে যে ইনিশিয়াল লেভেল মোটামুটি কিছুটা দাম কম ছিল, অর্থাৎ 600 টাকার কাছাকাছি ছিল। এরপর আবার মূল্যবৃদ্ধি থেকে থাকে তাদের প্রায় 1100, 1200, 1300, 1400 টাকা তাদের লেনদেন হতে দেখা গেছে, এবং কিছুটা তারপরে মূল্য পতন হতে থাকে। এরপরে দীর্ঘদিন দেখা যাচ্ছে তারা 1047 টাকায় পুরো প্রাইসে আটকে থাকে। এরপরে মূলত পুরো প্রাইস ওঠানোর পরে কিছুটা তাদের মূল্যের পতন হয়, এরপর আবার সেখান থেকে কিছুটা হলো কামব্যাক করার চেষ্টা করছে। দেখ, ভবিষ্যতে হয়তো বা কোম্পানিটা আর একটু ভালো করতে পারে বলে আমি মনে করি। তো আমরা যদি ওয়ালটনের ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটনের মূলত প্রায় 600 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল রয়েছে, অপরদিকে তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে 302 কোটি টাকা, এবং তাদের ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ প্রায় 297 টাকা তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে, যেটা তাদের কোম্পানির জন্য একটা ভালো দিক, যা স্টক ডিভিডেন্ড আকারে ঘোষণা করার সক্ষমতা নির্দেশ করে। তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটনের মূলত দেখা যাচ্ছে অধিকাংশ শেয়ারই তাদের স্পন্সর বা ডিরেক্টরদের দখলে রয়েছে। তো আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রায় 98.51% শেয়ার তাদের স্পন্সর বা ডিরেক্টরদের দখলে রয়েছে। অপরদিকে প্রতিষ্ঠানের কাছেও সামান্য পরিমাণে শেয়ার রয়েছে, অর্থাৎ প্রায় 0.64%, আর অপরদিকে ফরেন ইনভেস্টরদের কাছেও 0.1% শেয়ার রয়েছে, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে মাত্র 0.75% শেয়ার রয়েছে। তো যাই হোক, ওয়ালটনের শেয়ার সাধারণ মার্কেটে খুবই কম, যেটা দেখা যাচ্ছে, যা একটি স্ট্রং দিক বলে আমি মনে করি, যে সাধারণ পাবলিকের কাছে সামান্য পরিমাণে শেয়ার রয়েছে, অধিকাংশ শেয়ার স্পন্সরদের দখলে হওয়ার কারণে মূলত যারা ডিরেক্টর রয়েছে তারা সবসময় ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করার চেষ্টা করবে, যেটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বলে আমি মনে করি। তো আমরা যদি ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়ালটন দেখলাম যে গত দিনে ইপিএস ঘোষণা করেছে, তো সেখানে তাদের অ্যানুয়াল ইপিএস ছিল 44 টাকা 78 পয়সা, অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু ছিল 379 টাকা 30 পয়সা। তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন 2021 সালে দেখছি 250%, 2022 সালে 250%, 2023 সালে 300%, এবং 2024 সালে 350% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অবশ্যই তাদের ইপিএস ছিল 54 টাকা 21 পয়সা, 40 টাকা 25 টাকা এবং 44 টাকা। তাদের নেট অ্যাসেট ভ্যালু 311 টাকা, 334 টাকা, 343 টাকা এবং 379 টাকা। তো যেটা দেখা যাচ্ছে যে তারা ইপিএস এ তাদের মূলত একটা গ্রোথ রয়েছে, অবশ্যই নেট অ্যাসেট ভ্যালুর ভালো পরিমাণে গ্রোথ আছে, অর্থাৎ তাদের অ্যাসেট ভ্যালু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। যদিও তাদের ইপিএস এ কিছুটা ফ্লাকচুয়েশন হয়েছে, এবং গত বছর আমি দেখেছি যে মোটামুটি ভালো পরিমাণে ইপিএস করেছে। আশা করা যায় ভবিষ্যতে কোম্পানিটি ভালো করবে। তো নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কোম্পানিটি আমি মনে করি যে বর্তমান যে ভ্যালু রয়েছে সেটা অবশ্যই কিছুটা বেশি ভ্যালুতে রয়েছে, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কোম্পানিটি কিছুটা ওভার ভ্যালু পর্যায়ে রয়েছে। তো যাই হোক, গতদিনে আমরা দেখলাম যে ওয়ালটন মূলত 350% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার কারণে কোম্পানির শেয়ার দর কিছুটা কমেছে, তবে মনে করি যে কোম্পানির শেয়ার দর আরো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, 675 থেকে আমি মনে করি কোম্পানিটি যে কোনো সময় 700-800 টাকা লেনদেন হতে পারে, তবে আবার কিছুটা মূল্যের পতন হতে পারে, সেটি আবারও 500 টাকার মধ্যেও নামতে পারে। তো যাই হোক, ওয়ালটন যে পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে আমার মনে হয় সাধারণ বিনিয়োগকারীদের কাছে সেটা হয়তো পছন্দের হয়নি, যে কারণে হয়তো কিছুটা শেয়ার দর কমেছে। তো যাই হোক, আপনারা কোম্পানিটি দেখতে পারেন, বা দীর্ঘমেয়াদে যারা ইনভেস্টমেন্ট করতে চান আমি মনে করি তাদের জন্য শেয়ারটি ভালো হবে। তো যাই হোক, এখন আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আরো একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো, তা হলো লিন্ডে বিডি বা লিন্ডে বাংলাদেশ লিমিটেড। তো যাই হোক, শেয়ারটি নিয়ে রিভিউ দেওয়ার পেছনে কারণ হচ্ছে অনেকে এই শেয়ারটি সম্পর্কে জানতে চাচ্ছেন আমার কাছে, যেহেতু গতদিন দেখা যাচ্ছে শেয়ার
টি মূলত হিউজ পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে, অর্থাৎ তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাই শেয়ারটি নিয়ে কিছুটা হলেও আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো লিন্ডে বিডি আমরা যদি দেখি যে গতদিন প্রায় 1547 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, অর্থাৎ গত দিনে তাদের মোটামুটি ভালো পরিমাণে প্রাইসের বৃদ্ধি ঘটেছে। দেখা যাচ্ছে গত দিনে প্রায় লিন্ডে বিডি 234 টাকা 10 পয়সা তাদের মূল্যের বৃদ্ধি পেয়েছে, যেটার পিছনে কারণ আপনারা সবাই অবগত আছেন। তো যাই হোক, আমরা সে বিষয়ে সামনে আলোচনা করব। এখন যদি আমরা দেখি যে গত এক বছরের ভিতরে তাদের প্রাইসটা কেমন ছিল, গত এক বছরে তাদের প্রাইস ছিল 880 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রাইস ছিল তাদের 1800 টাকা। বর্তমানে শেয়ার দরটি 1547 টাকা, যেটা কিছুটা আপার ট্রেন্ডে অবস্থান করছে বলে প্রতীয়মান হয়। তো আমরা যদি লিন্ডে বিডি এর প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে লিন্ডে বিডি মূলত দেখা যাচ্ছে অধিকাংশ সময় 1200-1300 ঘরে দীর্ঘদিন লেনদেন হয়েছে। এরপর আবার দেখা যাচ্ছে কিছুটা মূল্যের বৃদ্ধি পেয়ে তারা 1400 ঘরে, তারপরে দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে তারা 1700-1800 ঘরে লেনদেন হয়েছে। এরপরে আবার তাদের মূল্যের কিছুটা পতন হয়ে 1357 টাকায় দীর্ঘদিন লেনদেন হয়। এরপরে আবার তারা কিছুটা মূল্যের পতন হয়ে তাদের প্রায় 900 টাকার ঘরেও চলে আসে। এরপরে কিছু আপডাউনের ভিতর দিয়ে লেনদেন হচ্ছে। আমরা যদি লিন্ডে বিডির ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে লিন্ডে বিডি দেখা যাচ্ছে যে মাত্র 20 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে। এটা খুবই লো পেইড আপ ক্যাপিটালের একটি শেয়ার। অপরদিকে তাদের পেইড আপ ক্যাপিটাল মাত্র 15 কোটি টাকা। অপরদিকে তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে দেখা যাচ্ছে প্রায় 4 কোটি টাকার উপরে। তো যাই হোক, লিন্ডে বিডি দেখা যাচ্ছে লো পেইড আপ ক্যাপিটালের শেয়ার, সে কারণেই মূলত দেখা যাচ্ছে কোম্পানির শেয়ার দরটা একটু বেশি সবসময় থাকছে। তো আমরা যদি লিন্ডে বিডি শেয়ারের হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে লিন্ডে বিডি মূলত স্পন্সর ডিরেক্টরদের দখলে রয়েছে তাদের 60% শেয়ার প্রথম দিক থেকেই। এরপর রয়েছে ইনস্টিটিউশনের কাছে দেখা যাচ্ছে প্রায় 29% এর মতো শেয়ার রয়েছে। অপরদিকে সাধারণ ইনভেস্টর রয়েছে, তাদের কাছে 10% শেয়ার রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে দেখা যাচ্ছে পূর্বে 12 বা 11% শেয়ার ছিল, বর্তমানে কমেছে। এবং যারা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ ইনস্টিটিউশন রয়েছে, তারা শেয়ার হোল্ডিং কিছুটা বাড়িয়েছে। যাই হোক, তাদের বাড়ার কারণ মূলত আমরা উপলব্ধি করতে পারলাম, কারণ গতদিন লিন্ডে বিডি হিউজ পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যে কারণে মূলত ইনস্টিটিউশন দেখা যাচ্ছে পূর্বে থেকেই কিছুটা হোল্ডিং বাড়িয়েছিল। তো যাই হোক, এটা সাধারণ বিনিয়োগকারী খুব বেশি শেয়ার না, যেহেতু মার্কেটের শেয়ারের পরিমাণ খুবই কম, তাই এর মূল্যের খুব বেশি আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ মূল্য বাড়ার প্রবণতা বেশি থাকে, কারণ এটা একটি লো পেইড আপের শেয়ার। তো আমরা যখন লিন্ডে বিডির ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে লিন্ডে বিডি ইপিএস হয়েছে 21 টাকা 56 পয়সা, অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 408 টাকা 40 পয়সা। তো তাদের ইপিএস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত 21 টাকা, যেটা একটু ভালোই আমি মনে করি। তবে তাদের যে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 408 টাকা, সেই অনুপাতে বর্তমান যে প্রাইস রয়েছে 1500 টাকা, সেটা অবশ্যই কিছুটা ওভার প্রাইসে রয়েছে। যেহেতু এটি লো পেইড আপ ক্যাপিটাল, সেহেতু এটা সম্ভব শুধু কারণ অল্প পরিমাণে শেয়ার যাদের থাকে ওইসব কোম্পানিগুলো দেখা যায় কিছুটা ওভার প্রাইসেই অবস্থান করে। তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2019 সালে 500%, 20 সালে তারা 400%, 21 সালে 550%, 22 সালে 420%, 23 সালে 1540 এবং 24 সালে তারা 4100%-এর মতো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো 24 সালে যেটা ঘোষণা করেছে সেটা ইন্টারিম ডিভিডেন্ড। যাই হোক, এটা অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড। তো হিউজ পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেটা তাদের ইতিহাস বলে মনে হয়। যে এখানে কোনো কারসাজি আছে কিনা সেটাই সবার অবগত থাকতে হবে, সে বিষয়ে সজাগ থাকতে হবে, কারণ এত পরিমাণে ডিভিডেন্ড তারা কেন ঘোষণা করেছে সেটি একটি প্রশ্ন থেকে যায়। তো আমরা যদি ইপিএস দেখি, তাদের ইপিএস 80 টাকা 70 টাকা 80 টাকা 58 টাকা 34 টাকা, এবং দেখা যাচ্ছে এবছর ইন্টারিম অবস্থায় তাদের 415 টাকা ইপিএস হয়েছে। অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি 335, 355, 395, 397, 386 এবং 632 টাকা। তো যাই হোক, লিন্ডে বিডি মূলত 1547 টাকা 30 পয়সা আছে। তো তাদের হিউজ পরিমাণে ডিভিডেন্ড ঘোষণার কারণে হয়তো এর মূল্য আরো 200 টাকা বৃদ্ধি পেতে পারে বা 1700-1800 টাকা পর্যন্ত যেতে পারে বলে আমি মনে করি। তবে কোম্পানির যে প্রাইসে রয়েছে সেটা অবশ্যই তাদের একটা অ্যাসেট ভ্যালু তুলনায় অনেকটা উচ্চ প্রাইসে আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, অপরদিকে যেহেতু শেয়ারটি খুবই লো পেইড আপের একটি শেয়ার, সেই কারণে এর মূল্য আবার প্রতিনিয়তই বৃদ্ধি পাবে, আবার মাঝে মাঝে দেখা যায় ডাউন হবে। তো যারা একটু ঝুঁকি পছন্দ করেন বা যারা শর্ট রানে প্রফিট করতে পছন্দ করেন, তারা উক্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেহেতু কোম্পানি ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেই ডিভিডেন্ডকে পাওয়ারকে কেন্দ্র করে শেয়ার দরটি আরো বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, আপনারা যারা লিন্ডে বিডি ইনভেস্টর রয়েছেন তাদের জন্য ভালো সংবাদ। তবে যারা বিনিয়োগ করতে চান নতুন করে, অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই আমি মনে করি যে আমার কথায় প্ররোচিত হয়ে বা আমার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বিনিয়োগ করতে আমি ব্যক্তিগতভাবে তাদের নিষেধ করব। আমি মনে করি যে সবাই নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ করবেন, কারণ মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করাই শ্রেয় বলে আমি মনে করি।
তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।